2025 সালের বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রতিনিধিত্ব করছেন শিল্পী শৈলেশ চ্যাটার্জি। বিশ্ব শিল্পের মঞ্চে 2025 সাল ভারতবর্ষের জন্য এনেছে এক গর্বের মুহূর্ত। অস্ট্রিয়ার আয়োজিত আন্তর্জাতিক ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতকে প্রতিনিধিত্ব করছেন কলকাতার শিল্পী শৈলেশ চ্যাটার্জি। বিশ্বের 50টিরও বেশি দেশের মনোনীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে ভারতীয় বডি পেন্টিং এর নান্দনিকতা তুলে ধরতে চলেছেন তিনি। 2025 সালে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড বডি পেন্টিং ফেস্টিভ্যাল তার 27তম বর্ষে এসে ঐতিহ্যবাহী ক্লাগেনফোর্টের বদলে প্রথমবারের মতো একাধিক হোস্ট সিটিতে অনুষ্ঠিত হয়েছিল। মূল প্রতিযোগিতা, সৃজনশীল প্রদর্শনী এবং ওয়ার্কশপ ইউরোপের বিভিন্ন শহর জুড়ে ছড়িয়ে পড়ে, যা বডি পেন্টিং, লাইভ আর্ট শো এবং বহু সাংস্কৃতিক শিল্প চর্চার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাবাহিকতা এবার সবার নজর ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপ 2025-এ, যা অনুষ্ঠিত হবে 14, 15 ও 16 নভেম্বর, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা সরাসরি অংশগ্রহণ করবেন। এক বৈশ্বিক প্রতিযোগিতায় 15 নভেম্বর ক্লাসিক বডি পেন্টিং বিভাগের ব্রাশ অ্যান্ড স্পঞ্জ ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন শৈলেশ চ্যাটার্জি, যেখানে তার থিম থাকবে ফ্রিডম ভার্সেস কন্ট্রোল। বডি পেন্টিং এর মাধ্যমে স্বাধীনতা ও নিয়ন্ত্রণের সূক্ষ্ম টানাপোড়েনকে শিল্পরূপে ফুটিয়ে তুলবেন তিনি। এই প্রতিযোগিতায় শৈলেশের কাজকে বাস্তব রূপ দেবেন মডেল কস্তুরী দে। তার ত্বক হবে শিল্পীর সৃজনশীল ভাবনার জীবন্ত ক্যানভাস। এর আগে একই বছর জিব্রাল্টার বডি আর্ট ফেস্টিভ্যাল 2025-এ শৈলেশ ছিলেন ভারতের একমাত্র মনোনীত বডি পেন্টিং শিল্পী, যেখানে 2026 সালের উৎসবের পোস্টার, থিম ও ব্যানার নির্বাচনের জন্য আয়োজিত প্রতিযোগিতায় তিনি ছিলেন একমাত্র ভারতীয় শিল্পী যিনি একাধিক এন্ট্রি জমা নিয়েছিলেন এবং আন্তর্জাতিক শিল্পী মহলে তার বিশেষভাবে নজর কেড়েছে। ব্যক্তিগত অর্জনের বাইরে এই সাফল্য ভারতের বডি পেন্টিং শিল্পের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ, যেখানকার বডি পেন্টিং এখনো মূলধারায় প্রতিষ্ঠা পায়নি। সেখানে বিশ্বমঞ্চে এক ভারতীয় শিল্পীর উপস্থিতি ভবিষ্যতের অসংখ্য তরুণ শিল্পীর কাছে অনুপ্রেরণা হিসেবে ধরা দেবে। এই অংশগ্রহণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের শিল্প চর্চাকে আরও সুদৃঢ় করবে এবং বডি পেন্টিং এর ক্ষেত্রে দেশের জন্য নতুন সম্ভাবনা দরজাও খুলে দেবে। 2025-এ বিশ্ব বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপ একজন ভারতীয় শিল্পী হিসেবে প্রতিনিধিত্ব করার অনুভূতিটা কেমন? এই ভারতীয় উপমহাদেশে খুব বেশি বডি পেন্টার নেই, সো আমার কাছে সবসময় ইন্সপিরেশন নিতে হয় বেশিরভাগ সময় বাইরে ইউরোপের বিভিন্ন শিল্পীদের। তো এটা ভীষণ আমার কাছে চ্যালেঞ্জিং যে ভারতের মতন এত বড় দেশকে একটা রিপ্রেজেন্ট করছি। তো ব্যাপারটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং এবং এক্সাইটমেন্টও আছে সাথে সাথে। পেইন্টিং বিষয়টা তো আমরা বহু দিন ধরে শুনে আসছি, কিন্তু বডি পেইন্টিংটা ঠিক কি? দেখো, অনেক রকমের তো মিডিয়াম আছে, তো আমরা শিল্পীরা সবসময় একটু নিজেদেরকে এক্সপেরিমেন্ট করতে চাই আমাদের ক্রিয়েটিভ বাউন্ডারিটা বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি। তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন রকমের আর্ট ফর্মের সাথে যুক্ত ছিলাম। যেমন ধরো, আমি কবিতা লিখতাম, আমি একাঙ্ক নাটক করেছি। তো এই বিভিন্ন যে আর্টের যে বিভিন্ন মাধ্যম, তো সেইটা আমার কাছে নতুন কিছু না। এবার আমি সবসময় চাইতাম যে চাকরি পাওয়ার পরে একটা চটজলদি কিছু যেটা আমি শেষ করতে পারবো, সেরকম একটা আর্ট ফর্ম খুঁজছিলাম। তো এই বডি পেন্টিংটা তখন আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তো এই বডি পেন্টিং ব্যাপারটা আসলে একটা স্ট্যাটিক ক্যানভাসের পরিবর্তে একটা হিউম্যানকে ক্যানভাস হিসেবে আমরা ইউজ করছি। ওই যে সারফেসটা পাল্টে যাচ্ছে, কিন্তু বক্তব্যটা তো একই থাকছে। ধরো একটা ফর্ম, সে বডির নিজস্ব একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমাদের মতো করে কাজে লাগিয়ে কখনো সেটা তুমি আমার কাজে দেখতে পাবে যে ইলিউশন ভিত্তিক কিছু কাজ করি আমি, যেখানে একটা মানুষকে অন্য ফর্মে তৈরি করে দেওয়া। তো সেই কাজটা বডি পেন্টিং আমাকে সাহায্য করে। এইটাই আর কি, মোটামুটি বলতে পারো যে একটা স্ট্যাটিক ক্যানভাস আর এটা হচ্ছে একটা হিউম্যান ক্যানভাস বা জীবন্ত ক্যানভাস। বর্তমানে আন্তর্জাতিক শিল্পে বা বডি পেইন্টিং এ ভারতবর্ষ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হয়? এই যে বললাম না, এই উপমহাদেশে বডি পেন্টিং মানে চিত্রশিল্পী যারা খুবই কম।
তবে ভালো ব্যাপারটা যে এশিয়ান কান্ট্রিগুলো আস্তে আস্তে এই ব্যাপারটাতে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো দেখো, বডি পেন্টিং কিন্তু ভারতবর্ষে অনেক আগে থেকেই ছিল, হয়তো সেটা পেন্টিং ফর্মে ছিল না, যেটা আমরা বলছি, যেটার মধ্যে একটা নন্দন তত্ত্ব আছে, বা এই ব্যাপারটা এই লেভেলে ছিল না, একটা ফেস্টিভ্যালের অংশ ছিল না। আজকে ইউরোপে বিভিন্ন ইভেন্ট হয় বডি পেন্টিং এর, ঠিক আছে, সারা বছর হয়, ছোট ছোট, অনেক ছোট আকারে, বড় আকারে। এবং ভারতবর্ষের যে জায়গাটা, সেখানে খুব হাতে গোনা কয়েকজন, আমি এবং আরেকজন আছে, এর আগে এত বড় মঞ্চে ভারতকে কেউ রিপ্রেজেন্ট করেনি, আমি এবং সনাতন জিন্দা ছাড়া। তো এই জায়গাটা আমাদের কাছে অনেকটা এক্সপ্লোর করতে হবে, অনেকটা তুলে ধরার জায়গা আর কি, আমাদের অনেকটা কিছু করার আছে, অনেক কিছু করার আছে। তো বলতে পারো যে, আর এশিয়ান কান্ট্রিতে এই বছরে বাংলাদেশ থেকেও কিন্তু একজন প্রতিনিধি আছে, কিন্তু যদিও সে, মজার ব্যাপার হচ্ছে সে ফিনল্যান্ডে থাকে, সে থাকে না বাংলাদেশে। তো এটা তবুও সে বাংলাদেশি হিসাবে অংশগ্রহণ করছে। আর ভারতবর্ষে তো এবার দেখি, দেখো আমরা যারা রিপ্রেজেন্ট করছি, আমাদের কাঁধেই সব দায়িত্ব। এই শিল্প করতে গিয়ে সামাজিকভাবে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, অথবা আপনার যে কাজ, সেখানে কি শুধুমাত্র ফিমেল ফিগার উঠে এসেছে? যদি তা হয়ে থাকে, তা কেন? এশিয়ান কান্ট্রিতে এখন যেভাবে আমরা সমাজকে দেখি, বা আমি যে সব জায়গা ভিলেজ থেকে এসেছি, সেখানে একটা সামাজিক চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। এবং তার সাথে এটাও একটা ভালো যে শুধুমাত্র সামাজিক চ্যালেঞ্জের জন্য আটকে নেই শিল্পটা, একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল, কিন্তু মানুষ খবর রাখছে না। এটাও তো একটা বলতে পারো যে সামাজিক, সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি, তাই না? এই যে এই ল্যাক অফ অ্যাওয়ারনেস, ঠিক আছে, সেটাই একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে। তা আমি মনে করি একটা মানুষের যে সামাজিক যে চ্যালেঞ্জটা হয়ে থাকে, সেটা হয় তার বড় হয়ে ওঠা, সে কিভাবে সমাজকে দেখছে, তার পারিবারিক শিক্ষা, তার নলেজ, তো এইগুলো নিয়ে একটা মানুষ তৈরি হয়। এবং তার চিন্তা ভাবনাটা, তার যে দৃষ্টিভঙ্গিটা, সেটা কিন্তু সেটার উপর ভিত্তি করে হচ্ছে। সো আমাদের শিল্পী হিসাবে এই দৃষ্টিভঙ্গি বদলানোটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং সামাজিক চ্যালেঞ্জ থাকবে, এবং অনেক সময় আমি মনে করি যে যারা সমালোচনা করে, তো তাদের সেটা যদি লজিক্যাল লাগে, আমি সেটা চেষ্টা করি উত্তর দেওয়ার, জাস্টিফাই করার চেষ্টা করি। আর যদি সেকে ক্রিটিসাইজ করে আননেসেসারি, তো বেস্ট উত্তর হচ্ছে উত্তর না দেওয়া। তুমি হয়তো দেখেছো যে আমি ফিমেল মডেলের উপরে কাজ করেছি। দেখো, এর মধ্যে না সবটাই সাবজেক্টের উপর নির্ভর করে। আগামী দিনে যে আমি মেল মডেলের উপর কাজ করব না এরকম নয়, নিশ্চয়ই করব, অবশ্যই সেটা সাবজেক্ট যদি আমাকে সেটা সাপোর্ট করে। দেখো, ফিমেল মডেলের উপরে সুবিধাটা কি জানো তো, ফিমেলদের স্কিন অনেক মোলায়েম হয়, এবং রংটা ধরতে, শার্প লাইন টানতে সুবিধা হয়। এবার ছেলেদের যেমন দাড়ি থাকে, লোম থাকে, তো সেখানে কি হয়, শার্প লাইনটাতে একটু ইস্যু আসে, একটু বেঁকে টেকে যেতে পারে। তারপর তাদের হেয়ার রিমুভ করতে হবে ফুল বডি। তাছাড়া, এছাড়া তো ধরো একটু স্টিফনেস থাকে, মাসল থাকে না ছেলেদের, তো সেই সব পোজ কিন্তু ছেলেরা দিতে পারবে। তুমি দেখেছো যে আমার বেশিরভাগ কাজ ইলিউশন ধর্মী, বিভ্রম সৃষ্টি করা, সেখানে অনেক পোজ দরকার, ফ্লেক্সিবিলিটি দরকার হয়। তো সেই বডি ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ছেলেদের মধ্যে সেই পরিমাণ থাকে না, যেটা মেয়েদের সুবিধা হয় করতে। তো সেই কারণেই আর কি চেষ্টা করি আমি ফিমেল মডেলের উপরই কাজটা বেশি করা। আমরা বিদেশে বারংবার দেখে এসেছি, বডি পেইন্টিং বহুবার প্রতিবাদী ভাষা হয়ে উঠেছে। তাই আপনার কাজে ইলিউশন আর্টের পাশাপাশি এই সমাজের বাস্তবমুখী রিয়েলিস্টিক আর্ট ফর্ম বডি পেইন্টিং এর মাধ্যমে সমাজ কি পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, সামাজিক যে তুমি যে বললে না যে বিভিন্ন প্রতিবাদের ভাষা, শিল্প তো নিজেই একটা মাধ্যম, যে অনেক রকম মাধ্যমের মধ্যে শিল্প কিন্তু আমাদের ইতিহাস তুমি যদি যাও, তো সেই সময় পারিপার্শ্বিক অবস্থাটা সবসময় শিল্পীরা সেটাকে রিপ্রেজেন্ট করেছে। সেই সময়ের দেখবে তুমি যদি একটা ইতিহাসে যাও, বা যে কোনো পুরোনো সময়, যে কোনো ফর্মে, সেটা ছবি আঁকা হতে পারে, সেটা নাটক হতে পারে, ড্রামা হতে পারে, এনি কিছু। এবার ভারতবর্ষে আমার শিল্পের ক্ষেত্রে দেখো, আমি একটা মনে করি যে ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো, আজকে ধরো যতই যুদ্ধ হচ্ছে সারা পৃথিবীতে, একটা মানে এই যে যুদ্ধ ভাব, এর মধ্যে যে যারা সাফার করছে, এর মধ্যে অনেক সাধারণ মানুষই সাফার করছে, কোনো পলিটিশিয়ান সাফার করে না।
আজকে বাংলাদেশে দেখো না, প্রধানমন্ত্রী চলে এসছে এদিকে। তো সাধারণ মানুষের ওপর অত্যাচার হয় এবং সাফার করে কারা? সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষই তাদেরকে ক্ষমতা দেয়। তো এই রিলেটেড একটা সাবজেক্ট আমাদের যেহেতু এবছরে বিশ্বমঞ্চে যে টপিকটাও দিয়েছে, ফ্রিডম ভার্সেস কন্ট্রোল, তো আমার সাবজেক্টও এই রিলেটেডই থাকবে যে যারা এই পলিটিক্যাল বাউন্ডারি ক্রিয়েট করা হয়েছে, আমরা এটা তো সারা পৃথিবীতে তো কাঁটাতারের বেড়া দিয়ে তৈরি, আমরা মানচিত্রটাকে নিজেদের মতো করে মেপে নিয়েছি না, সভ্যতাটাকেও সেভাবে মেপে নিয়েছি, কিন্তু আমরা সত্যি সভ্য হতে পেরেছি? আজকেও কেন একটা প্যালেস্তাইনে এরকম হবে, বা যে কোনো ইউক্রেনে হচ্ছে যুদ্ধ, এই যে সামাজিক ভাবে যে এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই বাউন্ডারি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এই টপিকের উপরেই আমার এই সাবজেক্টটার কাজ করবো আমি। বডি পেইন্টিং এর সাধারণত একজন নারী নগ্ন দেহের ওপর করা হয়, তা আপনার মনে হয় না যে এটা সমাজকে অশ্লীল একটা বার্তা দিচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন অ্যাকচুয়ালি। দেখো, শ্লীল এবং কোনটা অশ্লীল এই পার্থক্যটা কিন্তু খুব অনুভবের বিষয়। এই অনুভবটা কে করবে? দর্শকের চোখ। তো কেউ যদি, ওই যে বললাম না আমি এর আগে, যে কে কিভাবে বড় হচ্ছে, তার কি দৃষ্টিভঙ্গি, সেটা শিল্পীর দৃষ্টিভঙ্গির সাথে মিল নাও হতে পারে। এবার এই যে অশ্লীল কেউ মনে করলো, সেটা কিন্তু তার নিজস্ব চিন্তা ভাবনা, কিন্তু গ্রুপ অফ পিপল, দেখো তুমি এর আগেও জানবে যে বিধবা বিবাহ করা নিয়েও একটা বিরাট হইচই হয়েছিল, সতীদাহ প্রথা নিয়েও অনেকে বিরোধিতা করতো, বেশিরভাগ মানুষ করেছিল। কিন্তু সবসময় যে বেশিরভাগ মানুষের সামাজিক অবস্থান বা যারা যেভাবে বলছে, যে বার্তাটা দিচ্ছে, সেটা কিন্তু সবসময় সঠিক হয় না।